আসসালামু আলাইকুম, আমি নাজমুল ইসলাম। তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আবারও আমাদের ইজি অ্যাকাউন্টিং বই থেকে যে আমরা বোর্ড ভিত্তিক কোশ্চেনগুলো সলিউশন করতেছি তারই একটি ধারাবাহিক পর্বে। এবং এই পর্বে আমরা সলিউশন করব দিনাজপুর বোর্ড 2023। এই অঙ্কটা খুবই চমৎকার একটা অঙ্ক, তোমরা একটু পরে দেখবে ইনশাল্লাহ, এবং আমার সাথে সাথে সলিউশন করবা। সো আমি কি ডিরেক্ট তোমাদের অঙ্কের সলিউশনে নিয়ে যাচ্ছি, কারণ পর্যাপ্ত পরিমাণে এখানে এক্সপ্লেনেশনের বিষয় আছে। আমি প্রত্যেকটা এন্ট্রি তোমাদের করাবো। এটা দিনাজপুর বোর্ড 2023। এটা 2021 সালের জুন মাসের ঝিলিক এন্টারপ্রাইজের একটি অঙ্ক, যেখানে কিছু ঘটনা ঘটছে যেগুলো দিয়ে আমাদের আসলে অঙ্কটা করতে বলছে। প্রথমে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে জুন 8 এবং জুন 10 তারিখে লেনদেনের সাধারণ জাবেদা তৈরি করতে বলছে। তারপরে বলছে যেমনটা খ নম্বরে জুন 7 তারিখের লেনদেন দ্বারা জেকমেক এন্টারপ্রাইজের একটি ক্যাশ মেমো তৈরি করতে বলছে। খুবই ইজি জিনিস, সেটা আমরা জানি এটা কিভাবে করতে হয়। এবং এরপরে গ নম্বরে বলছে উপযুক্ত তথ্যের ভিত্তিতে 10 নং ডেবিট নোট তৈরি করতে, 10 নং ডেবিট নোট তৈরি করতে। আচ্ছা, এখানে আমরা দেখি ডেবিট নোট আমরা কোনটা দিয়ে করব। এই যে দেখো, এইটা ফেরত দেয়া হলো ক্রয় ফেরত, এইটা দিয়ে আসলে আমাদের ডেবিট নোট হবে। ঠিক আছে, কারণ ক্রয় ফেরতের জন্য ডেবিট নোট হয় আর বিক্রয় ফেরতের জন্য ক্রেডিট নোট হয়। এটা আসলে হওয়া উচিত ছিল 18 নং লেনদেন দ্বারা, ঠিক আছে, বা 18 জুনের লেনদেন দ্বারা। আচ্ছা, যাই হোক, এটা আমাদের দরকার নেই। ডেবিট নোট তৈরি করতে বলছে, কোন লেনদেন দিয়ে আমরা ডেবিট নোট তৈরি করি সেটা আমরা জানি, সেটা দিয়েই করব। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা একটু ক নম্বরের অ্যান্সারটা দেখি। ক নম্বরে ওরা কি বলছে, কুরিন ধার্য করা হলো। কুরিন ধার্য করা হলো। এরপরে বলছে তোমার 10 নম্বরে ব্যাংক হতে উত্তোলন করা হলো। খুবই ইজি দুইটা লেনদেন। চলো আমরা এটার এক্সপ্লেনেশন সহকারে এটার ইয়েটা দেখে আসি আনসারটা। কুরিন ধার্য করা হলো, সর্বপ্রথম বুঝতে হবে কুরিন কি। কুরিন একটা অনাদায়ী পাওনা। কুরিন একটা অনাদায়ী পাওনা, যেটাকে আমরা ইংলিশে বলি ব্যাড ডেট। ব্যাড ডেট বা কুরিন বা অনাদায়ী পাওনা, এটা বলতে বোঝায় যখন আমরা দেনাদারের কাছ থেকে কোনো টাকা আদায় করতে পারি না বা পারবো না বলে আমরা এটাকে দেনাদার থেকে কমিয়ে রাখি। কারণ কি, আমরা একটা সার্টেন অ্যামাউন্ট দেখা যাচ্ছে ধারে লেনদেন করি দেনাদারের সাথে। সো এর মধ্যেও কিছু টাকা থাকে আমরা হয়তোবা আদায় করতে পারি না। যেমন একটা দেনাদার মারা গেল, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে গেল, তার ব্যবসা বন্ধ হয়ে গেল, এ ধরনের অনেক আনসার্টেন ঘটনা ঘটে, যার জন্য হয়তোবা আমাদের বিক্রির একটা সার্টেন অ্যামাউন্ট আমরা আদায় করতে পারি না। তো তখন আমরা কি করি, এটাকে কুরিন হিসেবে আমরা এটাকে অবলোপন বা বাদ দিয়ে থাকি। তো সর্বপ্রথম আমরা এটাকে ধার্য করি যে এটা আমরা পাবো না। তারপরে যদি আমরা একদম 100% কনফার্ম হয়ে যায় যে পাবো না, তখন আমরা সেটাকে বলি অবলোপন করা হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু কুরিন ধার্য করছি পাবো না, এইটা আমার একটা কি ক্ষতি। এটা আমার একটা ক্ষতি। আসলে এটা আমার একটা ক্ষতি, ক্ষতি বা খরচ, তুমি যেভাবে বলো, আসলে এত দরকার নেই। এটা আমার ক্ষতি বা খরচ। আমি যেহেতু পাবো না, তার মানে এটা আমার একটা ডেবিট। পাবো না, ব্যাস। আর এটা কি পাবো না, কার কাছ থেকে পাবো না? পাবো না প্রাপ্য হিসাবের কাছ থেকে। প্রাপ্য হিসাব মানে কি, দেনাদারের কাছ থেকে। তার মানে দেনাদারের কাছ থেকে যেহেতু আমি পাবো না, তার মানে এই আমার একটা অ্যাসেট কমে গেল, এর জন্য ক্রেডিট। তো আমরা এটা ভালো করে জানি যে যখন আমরা সম্পদ বাড়াই তখন আমরা ডেবিট লিখি, যখন আমার সম্পদ কমে তখন আমরা ক্রেডিট লিখি। তার মানে আমার প্রাপ্য হিসাব কমে গেছে বা দেনাদার হিসাব কমছে, এর জন্য এটা এ ক্রেডিট। আর এখানে কুরিন বা ক্ষতি বা খরচ হয়েছে, যেহেতু আমরা আদায় করতে পারবো না, তার জন্য এটা ডেবিট। শেষ। এরপরে যে আমাদের লেনদেনটা ছিল, এরপরে লেনদেনটা ছিল আমরা ব্যাংক থেকে উত্তোলন করছি। ব্যাংক থেকে উত্তোলন করছি। তো ব্যাংক থেকে যখন আমরা উত্তোলন করি তখন আমাদের টাকাটা কি হয়? এটা কি মালিকের উত্তোলন? নো, এটা মালিকের উত্তোলন না, এটা প্রতিষ্ঠানের উত্তোলন। মালিকের উত্তোলন হলে অবশ্যই তোমাকে ক্লারিফাই করে ওরা বলে দিত যে এটা মালিকের মাধ্যমে উত্তোলন। তো যেহেতু আমরা এটা মালিকের মাধ্যমে উত্তোলন না, তখন আমাদের এটা কি আছে দেখো, যেহেতু এটা আমাদের মালিকের মাধ্যমে উত্তোলন না, তখন আমাদের কি আছে এটা, ঠিক আছে, মালিকের মাধ্যমে যেহেতু আমাদের এটা উত্তোলন না, তাহলে মালিকের মাধ্যমে যেহেতু এটা আমাদের উত্তোলন না, এটা প্রতিষ্ঠানের জন্য উত্তোলন। তো প্রতিষ্ঠানের জন্য উত্তোলন করলে ব্যাংক থেকে, তখন আমাদের কি হয়, তখন আমাদের নগদ টাকা বাড়ে। তখন আমাদের নগদ টাকা বাড়ে। এই যে নগদান হিসাব ডেবিট। কারণ কি নগদান হিসাব ডেবিট? কারণ আমার একটা অ্যাসেট বাড়ছে, ব্যাংকের যেটা আমার জমা ছিল সেটা এখন আমার নগদে কনভার্ট হচ্ছে। আর ব্যাংক হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ক্রেডিট কেন? এখানে আমার একটা অ্যাসেট কমছে। এখানে আমার একটা অ্যাসেট কমছে মানে আমার একটা মালিকানা সত্ত্ব, মানে সরি, আমার একটা অ্যাসেট বা সম্পদ কমছে। তো যখন আমরা একটা সম্পদ ব্যাংক থেকে উঠাই তখন আসলে হয় কি, বা ব্যাংকে জমা দেই, একটু লজিক্যাল হতে এভাবে চিন্তা করো তো, যখন আমরা নগদ ব্যাংকে জমা দিই তখন নগদ কি হয়, কমে যায়।
আর ব্যাংকে টাকাটা বাড়ে, ব্যাংকে টাকাটা তখন বেড়ে যায়। আবার যখন আমরা ব্যাংক থেকে উঠাই তখন কি হয়, ব্যাংকের টাকাটা চলে যায়, তখন এই টাকাটা কোথায় গিয়ে জমা হয়, তখন এই টাকাটা নগদে গিয়ে জমা হয়। তার মানে যখন আমরা ব্যাংক থেকে উঠাবো তখন নগদান হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, আর যখন আমরা ব্যাংকে টাকা জমা দিব বা ব্যাংকে হিসাব খুলবো তখন হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি বিশ্বাস করি তোমরা সবাই এই দুইটা লেনদেন প্রপারলি বুঝতে পারছো, যেটা আমরা সাধারণ জাবেদা হিসেবে করলাম। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে আবার প্রথম লেনদেনটা বলে দিই। কুরিন মানে হচ্ছে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা মানে হচ্ছে যেটা আমি দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবো না। যেহেতু আমি দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবো না, আমার দেনাদার কমলো, দেন হচ্ছে আমার এ বা অ্যাসেট বা প্রাপ্য হিসাব মাইনাস, আর কুরিন মানে আমার একটা এক্সপেন্স, এক্সপেন্স মানে ব্যয়, ব্যয় মানে এটা মাইনাস। শেষ। এই হচ্ছে আমাদের প্রথম ক নম্বরের অ্যান্সার। এবার আমরা দেখি আমাদের খ নম্বরে কি বলছে। খ নম্বরে কি বলছে আমরা একটু দেখি। ওকে, খ নম্বরে আমরা এটা পাইলাম। দেখি আমাদের খ নম্বরে আসলে আমরা কোনটা দিয়ে করব। দেখো খ নম্বরে এখানে আমাদের বলছে 7 তারিখের লেনদেন দ্বারা, তার মানে এই যে 7 তারিখের লেনদেন এটা অবশ্যই একটা নগদে লেনদেন হতে হবে। হামিদের নিকট নগদে আমরা প্রতি দিস্তা কত 30 টাকা দরে 200 দিস্তা কাগজ এবং প্রতিটি 15 টাকা দরে 50টি কলম বিক্রয় করলাম। কারবারি বাট্টা হচ্ছে আমাদের কত 4%। এই হচ্ছে আমাদের লেনদেন। আমরা এটা ভালো করে জানি যে ভাই আমরা যখন ক্যাশ মেমো তৈরি করি তখন হচ্ছে আমরা এটা অবশ্যই একটা নগদ লেনদেন দিয়ে তৈরি করি, আর যখন হচ্ছে আমরা কি তৈরি করি চালান তৈরি করি তখন অবশ্যই এটা একটা ধারে লেনদেন দিয়ে তৈরি করি। চালান হচ্ছে গিয়ে আমার ধারে লেনদেনের একটা প্রমাণপত্র, আর ক্যাশ মেমো হচ্ছে আমার একটা নগদের লেনদেনের প্রমাণপত্র। সো আমরা একটা ক্যাশ মেমো তৈরি করতেছি, চলো আমরা দেখি। আর ক্যাশ মেমো কে তৈরি করে? ক্যাশ মেমো সাধারণত বিক্রেতা তৈরি করে। সো এখানে বিক্রেতা হচ্ছে জিকমিক। তো সবসময় মনে রাখবা ভাই, এই ক্যাশ মেমো বা চালান যখন তৈরি করবা তখন খেয়াল রাখবা যে ভাই এইটা কি ক্রেতা না বিক্রেতা, মানে বিক্রেতাকে বা ক্রেতাকে, এইটা ফাইন্ড আউট করে কিন্তু অবশ্যই তোমাকে ওইটা করতে হবে। ঠিক আছে, এইটার জায়গায় কখনো কোনো ভুল করা যাবে না। ওকে, আমরা তাহলে দেখি। এইটা হচ্ছে একটা ক্যাশ মেমো। এই যে জিকমিক এন্টারপ্রাইজ, এইটা ছিল আমার কি জিকমিক এন্টারপ্রাইজ, এটা আমার কি ছিল জিকমিক এন্টারপ্রাইজ ছিল হচ্ছে আমার বিক্রেতা, বিক্রেতা। এবং এখানে হচ্ছে আমার ক্যাশ মেমো হেডলাইন দেওয়া আছে। এই পাশে গতানুগতিকভাবে আমরা যে তারিখ লিখি 7 জুন 2021-এর যে তারিখ সেটা, এগুলো কমন। এই ফরম্যাটটা কখনো আসলে এলোমেলো হওয়ার কোনো সুযোগ নেই, এটা এভাবেই হয়। এই পাশে হচ্ছে ভাউচার নং থাকে ক্যাশ মেমোতে একটা, তোমার দেয়া থাকলে লিখবে, না দেয়া থাকলে লিখবে না, অথবা তুমি তোমার মনের মতো বসাই দাও। এরপরে হচ্ছে এখানে ক্রেতার নাম, কে ক্রেতা ছিল, হামিমের কাছে আমরা হচ্ছে এটা বিক্রি করছিলাম, তো হামিম হচ্ছে ক্রেতা ছিল, আমরা লিখছি। দেন আমরা এখানে ঠিকানা থাকলে লিখে দিলাম, যেমন আমি লিখলাম মিরপুর, আমি লিখলাম মিরপুর। ডান, এই গেল। এরপরে কি আছে? এরপরে হচ্ছে আমরা এই ছকটা করব। প্রথম হচ্ছে ক্রমিক নং, দেন বিবরণ, দেন দর টাকা, পরিমাণ টাকা, পরিমাণ টাকা, দর টাকা, পরিমাণ এবং পরিমাণ টাকা বা মোট টাকা, যেভাবে তুমি লেখো এটা তুমি লিখতে পারো। তাহলে প্রথমে ক্রমিক নং, আমার সাথে সাথে বলো, ক্রমিক নং, বিবরণ, দর টাকা, পরিমাণ এবং পরিমাণ টাকা বা মোট টাকা। ওকে, তাহলে প্রথমে হচ্ছে 1 নাম্বার এটা হচ্ছে কাগজ। কত করে কিনছি? 30 টাকা করে। বিক্রি করছি কত? 200। তাহলে টোটাল হইল কত? 6000। এরপরে হচ্ছে আমরা কলম, কলম কত করে বিক্রি করছি? 15 টাকা করে। কতগুলা? 50টা। কত হয়েছে? 750। যোগ করে হয়েছে কত? 6750। এবার আসি, এই টাকাটাই কি আমার নিট টাকা? নো, এই টাকাটাই আমার নিট টাকা না। এরপরে এই যে একটা কারবারি বাট্টা ছিল, আমরা এই কারবারি বাট্টা টোটাল 6750 টাকার উপরে বের করলাম। কত হয়েছে? 4%, 270 টাকা। এইটা থেকে এটা বাদ দিয়ে আমরা নিট টাকাটা বসায় ফেললাম। এখন এইটাই কি আমার নিট টাকা? এই অঙ্কে এটাই আমার নিট টাকা। যদি অন্য কোনো অঙ্ক হয় তখন কি হয়, ওখানে আনুষঙ্গিক কোনো খরচ থাকতে পারে, প্যাকিং খরচ, বিমা খরচ, কুলি খরচ, তখন আমরা এটার নিচে ওগুলো যোগ করে দিতে পারতাম। বাট যেহেতু আমাদের এই অঙ্কে নাই সেহেতু আমরা দেই নাই। আর একটা কথা সব সময় মনে রাখবা, আনুষঙ্গিক খরচের উপরে, আনুষঙ্গিক খরচের উপরে, আনুষঙ্গিক খরচের উপরে কখনো কারবারি বাট্টা ধরা হবে না। সিম্পল অ্যাজ দ্যাট। এরপর আমরা এখানে কি করব? এখানে আমরা বিক্রেতার যে স্বাক্ষর আছে সেটা লিখব। আমরা এখানে কথায় লিখব 6400 টাকা মাত্র, 6480 টাকা মাত্র, মানে এইভাবে কথায় লিখব, ক্রেতার স্বাক্ষর লিখব, আর নিচে বিশেষ দ্রষ্টব্য বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না অথবা ভুল ত্রুটি সংশোধনযোগ্য যেভাবে একটা কথা থাকে সেটা আমরা লিখে ফেলবো। তার মানে তোমাদের জন্য আরেকবার একটু আমি রিকল করি, সবাই চোখ বন্ধ করে করে আমার সাথে খেয়াল করো। প্রথম হচ্ছে
আমার বিক্রেতার নাম ক্যাশ মেমো, ওই পাশে তারিখ, এই পাশে হচ্ছে ভাউচার, এরপর হচ্ছে ক্রেতার নাম, এরপর হচ্ছে ঠিকানা। এই কাজ শেষ। এরপর হচ্ছে ক্রমিক নং থাকবে, বিবরণ থাকবে, দর টাকা থাকবে, পরিমাণ থাকবে, মোট পরিমাণ টাকা থাকবে। ডান। এরপর কিভাবে কি বের হয়েছে আমি প্রত্যেকটা এখানে বসাই গুণ করে টাকাগুলো বসাই দিব। দেন হচ্ছে আমার কারবারি বাট্টা থাকলে ওটা মাইনাস করে দিব বের করে, এবং এরপরে আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করে দিব। তারপরে হচ্ছে আমরা এখানে কথায় লিখে দিব, নিচে হচ্ছে ক্রেতার স্বাক্ষর, ওই পাশে বিক্রেতার স্বাক্ষর, আর নিচে একটা শর্ত লিখে দিব। বাস শেষ। এই হচ্ছে আমাদের একটা আদর্শ ক্যাশ মেমোর ছবি বা ছক। তোমরা একটু সবাই এটাকে মনোযোগ সহকারে দেখবা ভাই, কোনোভাবেই এগুলো ভুল করা যাবে না। ক্যাশ মেমো, চালান, ডেবিট নোট, ক্রেডিট নোট, এগুলো থেকে 20 মার্ক মিনিমাম কমন আসে। সো এই বিষয়গুলোকে কখনোই অ্যাভয়েড করা যাবে না। ওকে ওকে। এখানে একটা ডেবিট নোট তৈরি করতে বলছে আমাদের। এই ডেবিট নোটটা হচ্ছে 10 নাম্বার ডেবিট নোট। বেসিক্যালি কোন লেনদেন দ্বারা করতে বলছে সেটা বলে নাই, বাট ডেবিট নোটের যে নং হবে সেটা আমরা 10 নং লিখে দিব। বাট দেখো আলটিমেটলি এটা হচ্ছে একটা 18 নং আমার জুনের লেনদেন দিয়ে আমাকে করতে হবে, এবং এই শাহেদের নিকট থেকে 10টি কলম যে ফেরত আসলো সেটা ফেরত দেওয়া হলো সেটা আমরা লিখব। আমরা এটা ভালো করেই জানি লক্ষ্মী ভাই, ক্রয় ফেরত হলে ওটা ডেবিট নোট, বিক্রয় ফেরত হলে ওটা ক্রেডিট নোট। ক্রয় ফেরত হলে ডেবিট নোট, বিক্রয় ফেরত হলে ক্রেডিট নোট। তাহলে দেখো আমরা শুরুতে হচ্ছে এটা ক্রয় করছিলাম, আফটার দ্যাট হচ্ছে আমরা এটা ফেরত দিয়েছি। দ্যাটস ওয়াই আমরা কি করব, এখন এটাকে আমরা একটা ডেবিট নোটে তৈরি করব। সো ডেবিট নোটে তৈরি করার জন্য আমাদের যতটুকু এলিমেন্টস আছে সব আমাদের এখানে আছে। চলো আমরা একটু দেখি যে আসলে আমরা ডেবিট নোটটা কিভাবে তৈরি করতেছি। তাহলে ডেবিট নোট কে তৈরি করে? ডেবিট নোট তৈরি করে ক্রেতা। ডেবিট নোট কে তৈরি করে ক্রেতা। দেখো এই যে ডেবিট নোটের ক্রেতা কে, এখানে মিস ক্রেতাকে, ঝিকমিক হচ্ছে আমার ক্রেতা লিখলাম, ডেবিট নোটের হেডলাইন দেখলাম, তারিখ লিখলাম। এই পাশে হচ্ছে ডেবিট নোট নং, ওই যে 10 নং করতে বলছে ওইটা একটু কনফিউজিং ছিল, ঠিক আছে। এবার হচ্ছে প্রাপকের নাম এবং ঠিকানা, প্রাপকের নাম এবং ঠিকানা, এটা হচ্ছে নাম আমরা লিখলাম, শাহেদের কাছে আমরা হচ্ছে এটা পাঠাচ্ছি, ঠিক আছে, যেহেতু শাহেদ এটা বিক্রেতা ছিল। ওকে, এবার আমরা কি করলাম দেখো, আমরা এখানে কারণগুলো লিখলাম। প্রথমে ক্রমিক নং দিয়ে কারণ লিখলাম যে প্রতিটি 15 টাকা ধরে 10টি কলম নষ্ট থাকার কারণে ফেরত দেওয়া হলো, এবং ফেরতকৃত পণ্যের মূল্য দ্বারা আপনার হিসাবকে ডেবিট করা হলো, ঠিক আছে। বিক্রেতার হিসাবকে আমরা ডেবিট করে দিলাম, কারণ কি এবার আমরা এটা ফেরত দিয়ে দিচ্ছি। এখন কথা হচ্ছে এই টাকাটা তুমি কিভাবে পাইছো ভাই? এই টাকাটা কিভাবে পাইছো? দেখো 15 টাকা করে কত, 15 টাকা করে কত, 10টি কলম, তার মানে হচ্ছে 15 টাকা ধরে আমরা 10টি কলম করলাম। আচ্ছা দেখি তো আমরা কার লেনদেন দিয়ে এটা করতেছি, আমরা কি এটা শাহেদের দিয়ে করতেছি নাকি হামিমের দিয়ে করতেছি? আচ্ছা এটা ছিল হচ্ছে বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, এটা হচ্ছে বিক্রয়, এটা তৈরি করতে হচ্ছে ডেবিট নোট। তার মানে এটা হচ্ছে নষ্ট থাকায় 10টি কলম ফেরত দেওয়া হলো। শাহেদের কাছ থেকে আমরা নিকট থেকে কত ডজন কলম করছিলাম? এত টাকায় 6 ডজন কলম। ও গুড, এইটা হচ্ছে এখানে পেইন পয়েন্ট। দেখছো চমৎকারভাবে খেয়াল করো, এখানে একটা মজার বিষয় আছে। এই যে 6 ডজন, দেখো দেখো তোমাদের গেম খেলে কেমনে, সবসময় আমি বলি এই সব লেনদেনগুলো খুব চমৎকার, এইগুলোই তোমাদের ডিফারেন্ট করবে অন্য সবার চেয়ে। 6 ডজন কলম, 6 ডজনে কত ভাই? 1 ডজনে কত? 12টা। 6 ডজনে কত হয়? তাহলে গুণ দাও, 5 বরং 60, 6 বরং 72। এবার এই যে 1080কে তুমি 72 দিয়ে ভাগ দাও, দেখো তোমার প্রত্যেকটা কলমের দাম 15 টাকা পড়ে। এখানে ডিরেক্ট তোমাকে বলে দেয় নাই। এইটুকুর জন্য হচ্ছে তুমি পরীক্ষার হলে একটা গেমে পড়ে যাবা, মনোযোগ দিয়ে দেখিও, ঠিক আছে। তাহলে আমরা এই পিন পয়েন্টটা আমরা এটা বের করে নিলাম। তাহলে 10টি কলম এখানে আসছিল, তাহলে 15 টাকা করে আমরা 10-এর ইয়া করব, ঠিক আছে। এই যে দেখো এবার কি করছে, 10টি কলম 15 টাকা ধরে গুণ করলে হয় 150। কারবারি বারটা ছিল 2%, আমরা বাদ দিয়ে দিলাম। 150-এর 2% হয় 3 টাকা, আমরা ওখানে 147 টাকা লিখছি। এরপর হচ্ছে আমরা এখানে বিক্রয় ব্যবস্থাকের একটা সিগনেচার দিছি, কথায় টাকাটা লিখছি, আর একটা ভুল ত্রুটি সংশোধনযোগ্য একটা এন্ট্রি দিয়ে দিছি আমরা, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা ডেবিট নোট। তোমাদের সুবিধার জন্য আমি আবার শুরু থেকে যাচ্ছি, মনোযোগ দিয়ে শোনো গেমটা কোথায় খেলছিল। প্রথমে হচ্ছে আমরা বিক্রেতার নাম লিখছি, ডেবিট নোট নং লিখছি, এবং এটা হচ্ছে আমরা কি লিখছি, এটা হচ্ছে ক্রেতার নাম লিখছি, ডেবিট নোট নং লিখছি, আর হচ্ছে এখানে আমরা কি করছি, তারিখ দিছি। আমার সাথে সাথে চোখ বন্ধ করে খেয়াল করো। দেন হচ্ছে আমরা ডেবিট নোট নং উল্লেখ করে দিছি, সেটা দিয়ে লিখছি, দেন ক্রেতার নাম লিখছি, দেন হচ্ছে আমরা সূত্র লিখছি, আর কিছু ছিল না। এরপর আমরা আবার আসল কাহিনীতে যাব। ক্রমিক নাম, মালের বিবরণ ও ফেরতের কারণ লিখলাম,
প্রতিটি 15 টাকা দরে 10টি কলম। এই যে 15 টাকা দরে কলম আমাদের ডিরেক্ট বলা ছিল না, আমরা আগে গিয়ে ওটাকে বের করলাম, যেহেতু 6 ডজন 72টা সে 1080 টাকা দিয়ে করছে, তার মানে প্রত্যেকটার দাম পড়ছিল 15 টাকা। আমরা এখান থেকে কারণ সহ এবং তাকে যে ডেবিট করা হয়েছে, এটা যেহেতু ডেবিট নোট, আমরা এখানে লিখে দিলাম, এরপর আমরা গুণ করে এই টাকাটা বসাইলাম, দেন আমরা কারবারিবারটা বাদ দিয়ে মোট টাকা বসাই ফেলছি, শেষ। দেন বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর, আর হচ্ছে তোমার এখানে কথায় 147 টাকা মাত্র, আর এখানে ভুল ত্রুটি সংশোধনযোগ্য। এই হচ্ছে আমাদের একটা ডেবিট নোট। এই অঙ্কটা ডেবিট নোটটা চমৎকার ছিল। অনেক সময় তোমরা দেখবা এভাবে একটু ক্রিটিক্যাল কিছু লেনদেন তোমাদের পরীক্ষা হলে জাস্ট তোমাদের পাজল করার জন্য দিয়ে দিবে। সো ওই অঙ্কগুলো চমৎকারভাবে করতে হবে এবং খুব সতর্কতার সহিত করতে হবে, ঠিক আছে? তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং অনেক অনেক অভিনন্দন যে তোমরা ধৈর্য সহকারে এই কোশ্চেনগুলো দেখতেছো। আমি আশা করি তোমরা এভাবেই বারবার করে প্র্যাকটিস করবা, ছোট ছোট যে বিষয়গুলো থাকে সেগুলোকে হচ্ছে বারবার করে খেয়াল করবা, এবং এই যেগুলো এন্ট্রি একটু টাফ থাকে এগুলোকে পাশে নোট ডাউন করে রাখবা। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ।